আমাদের টপিকের নাম হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া এই টপিকটায় আমরা যে জিনিসটা কভার করব সেটা হলো, দেখো, বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যদি আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোক শক্তিকে কোনো ধাতু পাতের উপর ফেলতে পারি, তাহলে ওই শক্তি, কারণ আলো তো এক প্রকার শক্তি, ওই শক্তি ওই ধাতুর মধ্যে পড়ার কারণে কি হবে, ওখানকার ইলেকট্রনগুলো সেই শক্তি শোষণ করবে, ওর এনার্জি বেড়ে যাবে। আর আমরা সবাই জানি ইলেকট্রন বেশি এনার্জি পেলে কি তার থাকতে চায় ওখানে, সে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে গমন করতো না, বোর পরমাণু মডেলে শিখেছি আমরা। এখন ওরকম কিছু একটা, যে আইনস্টাইন দেখলো যে আমরা যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শক্তি বা আলোকে কোনো ধাতুর উপর ফেলতে পারি, তাহলে দেখা যায় সেই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করতেছে। কি করতেছে বলতো? ইলেকট্রন চারদিক নিঃসরণ করতেছে। এই ঘটনাকে বলতেছি আমরা ফটো তড়িৎ ক্রিয়া। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, ইলেকট্রন নিঃসরণ করতেছে না বুঝলাম, ফটো মানে আলো সেটা বুঝলাম, তড়িৎ কেন আসলো এখানে? তোমরা সবাই জানো ইলেকট্রন প্রবাহ মানেই হলো তড়িৎ প্রবাহ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা কাঠামো, যেখানে একটা ব্যাটারি আছে, এটা লাইট সংযোগ আছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা, তাই না? এই জায়গাটা ফাঁকা হলে কি আমার এখান থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এখানে আসতে পারবে? এখান থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এখানে মানে বর্তনী ঘুরতে পারবে? পারবে না। কারণ এই ছোট দাগ থেকে ইলেকট্রন বেরোবে, এই ইলেকট্রনগুলো কিন্তু এই পথ, ধরো এই পথ দিয়ে যাচ্ছে, যেতে মাঝখানে ফাঁকা জায়গা, সে তো আর এখানে আসতে পারবে না। আসতে না পারলে তো লাইটটাও জ্বলবে না। কিন্তু তুমি যদি এখানে কি করো, তুমি যদি এখানে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলো, যেটা কিনা এনাফ শক্তি সম্পূর্ণ, যা কিনা কি করতে পারে, এই যে ধাতব পাত আমি এখানে রাখছি, এই ধাতব পাতের মধ্য থেকে ইলেকট্রন নির্গত করতে সক্ষম হয়, তা দেখা যাবে এই ইলেকট্রনগুলো ছিটকে এখানে ঢুকে পড়বে। এখানে ঢুকে পড়লে কি, এই বর্তনী কমপ্লিট হয়ে গেল, তার মানে কি ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে যাবে না? কারণ এই যে ইলেকট্রনের প্রবাহ শুরু হলো, তার মানে কি লাইটটা তখন জ্বলবে না? জ্বলবে। এই ঘটনাকে বলতেছি আমরা ফটো তড়িৎ ক্রিয়া। মরাল অফ দ্য স্টোরি হলো, নির্দিষ্ট কম্পাঙ্কের মানে প্রয়োজনীয় শক্তি সম্পূর্ণ আলোকে কোনো ধাতব পাতের মধ্যে ফেললে সেই ধাতু ইলেকট্রন কি করতে পারে, নির্গত করতে পারে। আর এই ঘটনাকে বলা হয় কি, ফটো তড়িৎ ক্রিয়া। এই কথা আবিষ্কার করছে কে? স্যার আইনস্টাইন বা বিজ্ঞান আইনস্টাইন, যেটা বলে বল। আচ্ছা, এবার এই কথা জানার পরে একটা কথা মনে রাখবা, যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই কম্পাঙ্কটাকে বলবো আমরা সূচন কম্পাঙ্ক। কি বলবো আমরা? সূচন কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক। এটার কারণে কি হয়, কোনো একটা নির্দিষ্ট ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়। যদি তোমার আপাতত আলোক রশ্মির কম্পাঙ্ক এই প্রারম্ভ বা সূচন কম্পাঙ্কের থেকে কম হয়, তাহলে তো অবশ্যই সেখানে কি হবে না, ইলেকট্রন নিঃসরণ হবে না। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, আলোর এই তড়িৎ নির্গমনের যে ঘটনা, এটা কিন্তু তাৎক্ষণিক ঘটনা। কি ঘটনা বলতো? তাৎক্ষণিক ঘটনা। প্রতিটি আলোক ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপাতত আলোক রশ্মির একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে। ওই যেটা আমি বললাম যে ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন। তাহলে ভিন্ন ভিন্ন ধাতুর জন্য এই সূচন কম্পাঙ্ক কি হবে? ভিন্ন ভিন্ন হবে, বোঝা যায়। আচ্ছা, সূচন কম্পাঙ্ককে নরমালি এফ নট দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ নট। এফ মানে কম্পাঙ্ক, আর নট দ্বারা বোঝায় সূচন কম্পাঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আরো একটু কথা বলি, আলোক ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপাতত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না, বরং আপাতত আলোর কম্পাঙ্ক এবং নিঃসারকের প্রকৃতির উপর নির্ভর করে। এই কথাটা কি বুঝো না? ধরো একটা পাতের থেকে, এই পাতে আমরা আলো ফেলছি, আলো ফেলার কারণে এখান থেকে তো ইলেকট্রন নির্গত হচ্ছে, মানে আলো, এই ইলেকট্রনের তো একটা বেগ থাকবে, একটা নির্দিষ্ট বেগে সে কি করবে, এখান থেকে নির্গত হবে। এই বেগটা আসলে কার উপর নির্ভর করে না, এই আলো যে পড়তেছে এই আপাতত আলোর প্রাবল্যের উপর নির্ভর করে না। মনে করো তুমি একসাথে অনেক বেশি আলো ফেললা, আর একবার ধরো একটু কম আলো ফেললা, এর উপর নির্ভর করে না। নির্ভর করে কি, তুমি কেমন রঙের আলো ফেলতেছো। রং দ্বারা বোঝাচ্ছি আমি কি, কম্পাঙ্ক। ভিন্ন ভিন্ন রঙের আলোর কম্পাঙ্ক কি ভিন্ন ভিন্ন। মানে এই ইলেকট্রনের বেগটা যে আলো পড়তেছে সেই আলোর তীব্রতার উপর নির্ভর না করে কিসের উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে, এবং যে মাধ্যম থেকে সে নির্গত হচ্ছে, মানে যার থেকে, মানে যে ধাতু থেকে নির্গত হচ্ছে, তামা হতে পারে, লোহা হতে পারে, বা অন্যান্য যে ধাতুগুলো হতে পারে, যে ধাতু থেকে নির্গত হচ্ছে সেই ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। আর আপাতত আলোর কার উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে, আলোর তীব্রতার উপর কি করে না, নির্ভর করে না। এই কথাগুলো একটু মনে রাখবো। আচ্ছা, এখন একটু কমন সেন্সে আসো। আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হলো যে এখানে তো শক্তি থাকবে, কারণ এখানে শক্তিরই খেলা হচ্ছে। আমরা নির্দিষ্ট বর্ণের কম্পাঙ্ক, নির্দিষ্ট কম্পাঙ্কে ভিন্ন ভিন্ন বর্ণের আলো আমরা ফেলতেছি।
তাহলে এগুলা তো অবশ্যই বিভিন্ন শক্তি সম্পন্ন, কারণ তোমরা সবাই জানো শক্তি সমানুপাতিক হচ্ছে কম্পাঙ্ক। তোমরা বোর পরমাণু মডেলে শিখেছো এইচ ই সমান এইচ এফ, যে এনার্জি কার সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। ভিন্ন কম্পাঙ্কের শক্তি কি হয়, ভিন্ন ভিন্ন হয়। যেমন বেনি, আসো, কলা, এখানে সবচেয়ে ন্যূনতম কম্পাঙ্ক হচ্ছে বেগুনি বর্ণের, আর সবচেয়ে বড় কম্পাঙ্ক হচ্ছে লাল বর্ণের। তো লাল আলোর শক্তি কম আর বেগুনি আলোর শক্তি কি বেশি, কমন সেন্স কাজে লাগে। এবার কার্যাপেক্ষক শিখাবো তোমাদের আমি। কার্যাপেক্ষক, কার্যাপেক্ষককে নর্মালি আমরা ফাই দ্বারা প্রকাশ করি। কার্যাপেক্ষক মানে কি, মানে এটা বাধা। এটা মনে করো একটা বাধা, একটা ধাতু থেকে, একটা ধাতু কি চাইবে তার কাছ থেকে ইলেকট্রন কেউ কেড়ে নিক? একটা ধাতু জীবনেও চায় না তার কাছ থেকে ইলেকট্রন কেউ কেড়ে নিক। এখন তুমি যদি ওখানে শক্তি প্রয়োগ করো আর সেখান থেকে যদি ইলেকট্রন কি হয়, বের হয়ে আসে, অবশ্যই তোমাকে একটা বাধা অতিক্রম করে কাজটা করতে হচ্ছে। অবশ্যই তাই। তাহলে যেটুকু বাধা তোমার ফিল হয় ওখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে যেটুকু শক্তির বাধা থাকে, ওই শক্তির বাধাটাকেই বলতেছি আমরা কি, কার্যাপেক্ষক। তো কার্যাপেক্ষক বের করবো কি দ্বারা আমরা, তাহলে এটা যদি একটা শক্তির বাধা, তাহলে শক্তি বলা যায়, কার্যাপেক্ষক কি বলা যায়, একটা শক্তি। তাহলে এটাও কার সমানুপাতিক হওয়ার কথা, ওই কম্পাঙ্কেরই সমানুপাতিক হওয়ার কথা। তাহলে কার্যাপেক্ষক সমান আমরা বলতে পারি এইচ এফ। কিন্তু এই এফটাকে আমরা এফ নট বলবো। কেন এফ নট বলবো, কারণ সূচন কম্পাঙ্ক মানে যে কম্পাঙ্কে ফেললে ইলেকট্রন বের হওয়া শুরু হয়, তার মানে কি এর নিচের কম্পাঙ্ক দিয়ে কিন্তু কাজ হচ্ছিল না। কেন, ওই বাধাকে আমরা অতিক্রম করতে পারতেছিলাম না। তার মানে যে কম্পাঙ্কে ফেললে বাধাকে অতিক্রম করতে পারি সেটা আমার সূচন কম্পাঙ্ক। তাহলে ওইটুকু শক্তির বাধাই তো ছিল, ওই যেটুকু শক্তির বাধা ছিল ওটাকেই বলতেছি আমরা কার্যাপেক্ষক। কি বলতেছি আমরা, কার্যাপেক্ষক। মানে কার্য হওয়ার যে একটা অপেক্ষা, তাকে হচ্ছে কার্যাপেক্ষকের একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সহজ শুদ্ধ বাংলা ভাষায় বলতে পারি ন্যূনতম বন্ধন শক্তি। ন্যূনতম বন্ধন শক্তি, এই ন্যূনতম বন্ধন শক্তিকেই বলতেছি আমরা কার্যাপেক্ষক। যেটা সূত্র হচ্ছে ফাই সমান এইচ এফ নট। তাহলে এখন আমরা একটা ইকুয়েশন বানাতে চাই। আমরা যে একটা শক্তি প্রয়োগ করলাম, এনার্জি প্রয়োগ করলাম, যার কম্পাঙ্ক ছিল এফ, এই এনার্জিটা তাহলে কি কি কাজে লাগলো? প্রথমত এটা কার্যাপেক্ষকে অতিক্রম করতে হবে। আমি যে শক্তিটা প্রয়োগ করলাম এটা প্রথমত লস হবে কোথায়, কার্যাপেক্ষকে অতিক্রম করার জন্য। তারপর যেটুকু শক্তি বাকি থাকবে সেটুকু শক্তি কি সৃষ্টি করবে, ইলেকট্রনিক বের করে দিবে। অবশ্যই ইলেকট্রন একটা গতিশক্তিতে বের হবে। ইলেকট্রন যে গতিশক্তিতে বের হলো কার কাছ থেকে পেলো শক্তিটা, অবশ্যই এই এনার্জি থেকেই পেলো। ওটাকে বলবো আমরা ইকে। কি বলবো আমরা, ইকে। আর যখন ইলেকট্রন মুক্ত হয় তখন তার ম্যাক্স সর্বোচ্চ গতিতেই কি হয়, মুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে আমরা আমরা যদি কোথাও এনার্জি প্রয়োগ করি, সেই এনার্জিটা ধাতুর উপর প্রয়োগ করলে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো কার্যক্ষেত্রের জন্য লস হবে, আর একটা কি হবে, গতিশক্তি সৃষ্টি করবে। এখন ই সমান তোমরা সবাই জানো এইচ এফ, আর ফাই সমান তোমরা সবাই জানো এইচ এফ নট। আর গতিশক্তির সূত্র তোমরা সবাই জানো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটা তোমরা অনেক কাজে লাগাতে পারবা যদি তোমাদের কম্পাঙ্ক দেওয়া থাকে, ইলেকট্রনের ভর তোমাদের মুখস্থ, তুমি চাইলেই এই ইলেকট্রনের বেগ বের করতে পারবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। দেখো কোনো ধাতুর কার্যাবেক্ষক দেওয়া আছে 2.3 ইলেকট্রোভোল্ট, সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের পৃষ্ঠের ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে। এখানে বেগ চাইছে, না সরি তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন এর পৃষ্ঠের ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে, মানে কার্যবেক্ষক দিয়ে ম্যাথ করতে হবে। তোমাকে কার্যবেক্ষক সমান তুমি জানো, তুমি কার্যবেক্ষক সমান তোমরা সবাই জানো এইচ এফ নট। কার্যবেক্ষকের মান দেওয়া আছে 2.3 ইলেকট্রোভোল্ট, কিন্তু আমার তো ইলেকট্রোভোল্ট দিয়ে ম্যাথ করলে চলবে না, এটাকে জুল বানাইতে হবে। তো 1 ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 1.6 গুণন 10 পাওয়ার মাইনাস 19, এটা দ্বারা গুণ করলে ইলেকট্রোভোল্ট কি হয়ে যাবে, জুল হয়ে যাবে। এবার এইচ এর মান তোমাদের মুখস্থ 6.63 গুণন 10 পাওয়ার মাইনাস 34। আচ্ছা, আর থাকলো এফ নট। এখন আমরা এই এফ নটকে চেঞ্জ করে ল্যামডায় যাব, কারণ আমাকে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। এখন তোমরা সবাই জানো, আমরা জানি যে এফ সি সমান লেখা যেত এফ ল্যামডা, তাহলে এফ সমান লেখা যেত হচ্ছে সি বাই ল্যামডা। তো আমরা জাস্ট এই কাজটাই করবো। ঠিক আছে, এফ এর জায়গায় পারবো না, বাসায় যায় পারবো না এটা করতে। আমরা জাস্ট আমি যদি এফটাকে এখানে রাখি, এফের পরিবর্তে লিখি সি বাই ল্যামডা, তাহলে এখানে জাস্ট হবে 2.3 গুণন 1.6 গুণন 10 পাওয়ার মাইনাস 19 ভাগ ওই এইচ, এটা তো এইচ। আচ্ছা, তার মানে উল্টায় দাও, উল্টায় দিলে ল্যামডা সমান লেখা যায় এইচ বাই
2.3 গুণন 1.6 গুণন 10⁻19 গুণন কি বলতো সি। হিসাব নিকাশ করলে ল্যামডা চলে আসবে। যেহেতু তুমি এসআই পদ্ধতিতে করতেছো তার মানে অবশ্যই একক আসবে মিটারে। কিসে আসবে? মিটার। তোমরা চাইলে ন্যানোমিটার বানাতে পারো বা মিটারেও রাখতে পারো। বলো বুঝছো কিনা? 2 নম্বর ম্যাথ দেখি আমরা। যদি 3000 অ্যাংস্ট্রমের অতিবেগুনি রশ্মি আমরা ওখানে ফেলতাম তাহলে এখানে ইলেকট্রন নির্গত হতো কিনা এই বিষয়ে আমাদের ডিসিশন নিতে বলছে। আগে আমাদের দেখা লাগবে যে 3000 অ্যাংস্ট্রমের অতিবেগুনি রশ্মির কতখানি শক্তি আছে ওর মধ্যে। যদি ওর শক্তিটা কার্যবেক্ষকের শক্তির চাইতে কি হয় বেশি হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে, আর না হলে ইলেকট্রন নির্গত হবে না, কারণ কার্যবেক্ষক হচ্ছে বাধা, ওই বাধার চাইতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে চেক করব? আমরা জানি ই সমান এইচ এফ। সমস্যা হলো আমাকে তো এফ দেওয়া নেই, আমাকে দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এফটা চেঞ্জ করে আমি লিখতে পারি সি বাই ল্যামডা। এইচ এর মান আমাদের মুখস্থ, সি এর মান আমাদের মুখস্থ, ল্যামডার মান আমাদের দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রম। 3000 কে 10⁻⁻10 দ্বারা গুণ করলে মিটার হয়ে যাবে। এবার হিসাব নিকাশ করবা, করে দেখবা একটা ভ্যালু আসবে, ভ্যালুটা এরকম আসবে 6.63 গুণন 10⁻19 জুল। এই শক্তিটা রিয়েল লাইফ হিসাব করে দেখো, এটা ফাইয়ের চাইতেও বড়। যেহেতু ফাইয়ের চাইতে বড় তাহলে বের করতে পারবে। এখন আর একটা প্যাচ লাগাইছে যে যদি বের করতে পারে তাহলে এই ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে, মানে বেগও বের করতে বলছে। এখন বের করার সূত্র লিখে দেবো জাস্ট। আমরা ই সমান শিখিয়েছিলাম প্রথমে কার্যবেক্ষক, তারপরে শিখেছিলাম হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, মনে আছে? এখন তুমি এই ই এর মানও বের করতে পারো, বের করা শিখালাম এই যে, তাই না? ফাইয়ের মান বের করা দেওয়াই আছে, ফাইয়ের মান। এম এর মান ইলেকট্রনের ভরটা পারো, এখান থেকে আরামে তুমি কি বের করতে পারবা? ভি ম্যাক্স বের করতে পারবা। অবশ্যই বেগের একক হবে মিটার পার সেকেন্ড। আশা করি এই বিষয় নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা নেই। আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো যে আমরা একটু পরে কথা বলবো নিবৃত্তি বিভব নিয়ে। টপিকের নাম হচ্ছে নিবৃত্তি বিভব। এই নিবৃত্তি বিভবটা আবার কি জিনিস? যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন আর গতিশক্তি পাবে না, অর্থাৎ প্রবাহিত হবে না, তাকেই বলা হয় নিবৃত্তি বিভব। এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। বুঝাচ্ছি। আগের বার মনে আসতো আমাদের, এখানটায় ছিল নেগেটিভ প্রান্ত, আর আমি এবার কি আঁকাইছি? পজিটিভ প্রান্ত। উল্টা গাইছি, এটা দিচ্ছি পজিটিভ, এটা দিচ্ছি নেগেটিভ। তাহলে যদি চিত্রটা একটু আমরা খেয়াল করি, এরকম একটা চিত্র ছিল আমাদের সেদিন। কল্পনা করো এখানে তো ইলেকট্রনগুলো আছে, আলোক রশ্মি ফেলবো, এখান থেকে আলোক রশ্মি এনার্জিটা গ্রহণ করবে ইলেকট্রন, তারপর কার্যবেক্ষকে অতিক্রম করে সে গতিশক্তি মুক্ত হয়ে যাবে, এটা আমাদের প্ল্যান ছিল। বাট আমার কাহিনী হচ্ছে আগের দিন এখানে নেগেটিভ ছিল, ফলে এই নেগেটিভ প্রান্ত বরং এখানে এসে একে আরো ধাক্কা দিত যে ভাই চলে যা, কারণ নেগেটিভ নেগেটিভ কি করতো? বিকর্ষণ করতো। আজকে আবার তুমি এখানে কি প্রান্ত যোগ করছো? পজিটিভ, তাহলে এই পজিটিভ প্রান্ত তো উল্টা আরো ইলেকট্রনগুলোকে আটকানোর চেষ্টা করবে, এই যাস না। তাহলে আগের দিন হেল্প করছে, আজকে কি করছে? আটকাচ্ছে। তাহলে তার মানে কি এখানে যদি বিভব পার্থক্য আমি বাড়াই দিই তার মানে কি এই আটকানোর শক্তিটা আরো বেড়ে যাবে। তার মানে আমি কতটুকু প্রয়োগ করবো বিভব? আমাদের ইচ্ছা এখন যে আমরা ইলেকট্রন এখানে মুক্ত হতে দিব না, তাহলে যে বিভব আমি প্রয়োগ করলে ওই ইলেকট্রন আর মুক্ত হতে পারবে না। তো জিনিসটাকে আমরা কি করে ফেললাম? নিভায় ফেললাম বা নিবৃত্তি করে ফেললাম। এই জন্য বিভবটাকে বলা হয় কি বিভব? নিবৃত্তি বিভব বা ভিএস। আশা করি সবাই বুঝছি। এখন এই ভিএস আমরা, এটাও তো একটা শক্তি প্রয়োগ করতেছে। কি শক্তি? নিবৃত করার জন্য যে শক্তি প্রয়োগ, সেটাই হলো শক্তি। এখন আমরা সবাই জানি যে ভি মানে হচ্ছে ডাব্লিউ বাই কিউ হতো। অসীম থেকে একক ধনাত্মক চার্জকে কোনো জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো বিভব। বিভব ভি মানে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ সমান কি লেখা যায়? ভি কিউ। এখন ভি মানে কি? এই ভিএস। আর কাকে আটকাচ্ছ তুমি? ইলেকট্রনিক আটকাচ্ছ না? তাহলে কিউ মানে কি? চার্জ। কার চার্জ? ইলেকট্রনের চার্জ। আর ডাব্লিউটাকে আমরা এখানে একটু ই কে দ্বারা প্রকাশ করতেই পারি। কেন ই কে দ্বারা প্রকাশ করলাম? আমরা তো ওই গতিশক্তিকে তো আটকাচ্ছি, মানে ইলেকট্রন যেন মুক্ত হয়ে গতিশক্তি লাভ না করে সেটার জন্য আটকাচ্ছি না। তাহলে গতিশক্তিকে আটকানোর সূত্র পেলাম আমরা ই কে সমান ভিএস গুণন কি ই, আর গতিশক্তিটা কেমন হয়? ম্যাক্স হয়। লিখে দিলাম ই কে ম্যাক্স সমান লেখা যায় ভিএস গুণন ই। যদি এটা লেখা যায় তাহলে আমরা ছোট ম্যাথ করতে চাই। কোন ফটো তড়িৎ ক্রিয়ার ঘটনায় ব্যবহৃত ধাতুর সূচন কম্পাঙ্ক মানে এফ নট দেওয়া আছে আমাকে।
আমাকে দেওয়া আছে এফ নট। যদি নিবৃত্ত বিভবের মান, নিবৃত্ত বিভব মানে কি, ভিএস দেওয়া আছে 3 ভোল্ট, তবে আপতিত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা জানি ই সমান ফাই প্লাস ই কে, আমাদের কমন সূত্র ছিল এটা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা ই এর জায়গায় লিখতে পারি এইচ এফ, কার্যবাহকের জায়গায় লিখতে পারি এইচ এফ নট, আর এর জায়গায় লিখতে পারি, এখন একটু উল্টা কাজ করবো, মানে ইকের জায়গায় আমরা মাত্র প্রমাণ করে আসলাম ভিএস গুণন ইও লেখা যায়, কারণ নিবৃত্ত বিভব দেওয়া আছে, এটা কাজে লাগাতে হবে। এইসব এখন তো ম্যাথ তোমরা পারবা। পরীক্ষায় বলছে আলোর কম্পাঙ্ক বের করো, মানে এফ বের করতে বলছে। তার মানে এইচ এর মান তোমরা মুখস্থ, এফ নটের মানও তোমরা জানো, এই যে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, ভিএস এর মান দেওয়া আছে 3 ভোল্ট, ইলেকট্রনের চার্জ তোমাদের মুখস্থ, ডিভাইড খালি এইচ দ্বারা ভাগ করলে কি বের হয়ে আসবে, কম্পাঙ্ক বা এত হার্টজ, উত্তর হবে এত হার্টজ চলে আসবে। টপিকের নাম হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ যেটা বলতেছে সেটা হলো যে কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগ নির্ভুলভাবে একই সাথে নির্ণয় করা সম্ভব না। এই কথা কে বলতেছে? হাইজেনবার্গ। মানে একদম সহজ করে মনে রাখো যে কণার দুটো ধর্ম রয়েছে, একটা হলো তার কণা ধর্ম, আর একটা হলো তার তরঙ্গ ধর্ম। জানি আমরা এটাকে বলি, আমরা তার দ্বৈত ধর্ম বলে থাকি আমরা। এখন হাইজেনবার্গ বলতেছে যে ব্যাপারটা এরকম যে একই সাথে একটা বস্তু তার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দেখাতে পারে না, এটা পসিবল না, একই সাথে না। মানে ওইটা নিয়ে তুমি গবেষণা করতে গিয়ে বলতেছে কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগ একই সাথে একই সময়ে নির্ণয় করা কিনা নির্ভুলভাবে সম্ভব না। যদি নির্ণয় করো তাহলে দেখা যাবে ত্রুটি রয়েছে, কি রয়েছে, ত্রুটি বিদ্যমান থাকবে। এখন এই যে অবস্থান, এটা তার তরঙ্গ ধর্মের বহিঃপ্রকাশ, ভরবেগ তার কণা ধর্মের বহিঃপ্রকাশ, দুটো একই সাথে তুমি একই টাইমে কি করতে পারতেছো না, নির্ণয় করতে পারছো না। যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে দেখা যাবে তোমার ত্রুটি থাকবে। সেই ত্রুটির মানটা দেখো শিখে দিচ্ছি আমি, ডেল এক্স দ্বারা অবস্থান নির্ণয় বোঝাচ্ছি, আর ভরবেগ হলো ডেল পি। এই দুটো জিনিস যদি তুমি একই সাথে নির্ণয় করো, এদের এইখান থেকে যে ত্রুটি বেরোবে, বুঝছো, এই ত্রুটির মান সর্বদা দেখা যাবে অন্তত এইচ বাই 4 পাই, এই সংখ্যার চাইতে সবসময় এই ত্রুটিটা বড় হবে, অথবা কি হবে, সমান হবে। মানে ত্রুটির মানটা সর্বনিম্ন ত্রুটির মানই কত, এইচ বাই 4 পাই এর সমান, সবসময় এর সমান হবে, অথবা কি হবে, এর চাইতে বড় হতে দেখা যাবে। তারপরে ব্যাপারটা এরকম, বস্তুর অবস্থান তুমি যত বেশি নির্ভুলভাবে মাপতে যাবা, বস্তুর ভরবেগ তত কি হয়ে যাবে, নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হবে না। আবার ভরবেগ মাপতে গেলে কি হবে, অবস্থান নির্ণয় করা কি হবে না, সম্ভব হবে না। এটা আমি আগের ক্লাসে অনেক ডিটেলস পড়াইছিলাম, ওই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য ফেলছিলাম, ছোট তরঙ্গ দৈর্ঘ্য ফেললে একটা বস্তু ক্লিয়ার দেখতে পাওয়া যেত, বাট ওই বস্তু ওই বস্তু মনে করো ওই ফোটনের ছোট তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তার কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি, সেই শক্তি গ্রহণ করার কারণে ওই ছোট্ট জিনিসটা শক্তি পেয়ে লাফায় ওঠে, তার অবস্থান পরিবর্তন করে ফেলতো। মনে করো একটা ইলেকট্রন, আমি এটাকে এর অবস্থান বের করার জন্য আমি বাইরে থেকে কি ফেলছি, তরঙ্গ ফেলছি, যে তরঙ্গ ফেলে এর অবস্থান ডিটেক্ট করবো আমরা। কারণ এর গায়ে যদি তরঙ্গ না লাগে, কোনো একটা আলোক শক্তি না লাগে, সেটা প্রতিফলিত না হলে কি তুমি আমি দেখতে পারবো, বা আমি অবস্থান নির্ণয় করতে পারবো, পারবো না। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের গায়ে লাগাতে কি হবে, এই ছোট্ট ইলেকট্রনকে আমরা আরামসে ভিজিবল করতে পারবো। আর আমি যদি বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনো কিছু ফেলতাম, তা দেখা যেত সেই ইলেকট্রনের চারপাশ দিয়ে চলে গেল, ইলেকট্রনের গায়ে লাগলো না, হতেই পারে। তাহলে কি আমরা ইলেকট্রনের অবস্থান ভালোভাবে পারবো, খুঁজে বের করতে পারবো? ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনো আলোক শক্তি দ্বারা আমরা কিন্তু অনেক ছোট ছোট জিনিসেরও কি সঠিক অবস্থান বের করতে সক্ষম হবো। কিন্তু এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কম্পাঙ্ক কি থাকে, বেশি, আর বড় তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক কি থাকে, কম। তাহলে এই ছোট তরঙ্গ দৈর্ঘ্য ফেলার প্রবলেম কি, যখন এই ইলেকট্রন এই ছোট তরঙ্গ দৈর্ঘ্য পাবে তখন এর শক্তি বেড়ে যাবে, তখন শক্তি বেড়ে গেলে কি ইলেকট্রন থেমে থাকে, ওই শক্তি গ্রহণ করা মাত্র লাভ দিয়ে কি করবে, তার অবস্থান পরিবর্তন করে ফেলবে। তাই দেখো তার অবস্থান, তাহলে কি হলো ঘটনা, মানে ভরবেগের পরিবর্তন হয়ে গেল। তাহলে মানে কি, আমরা ছোট তরঙ্গ দৈর্ঘ্য ফেলে অবস্থান ভালোভাবে দেখতে গিয়ে দেখা যাচ্ছে সে তার ভরবেগ পরিবর্তন করে ফেলতেছে। মাথায় কি ঢুকতেছে? আবার বড় তরঙ্গ দৈর্ঘ্য ফেললে দেখা যাবে যে ভরবেগ পরিবর্তন হবে না, কারণ শক্তি কম, কিন্তু দেখাই যাবে না। তার মানে অবস্থান নির্ণয় করতে গেলে কি হচ্ছে বলতো, ভরবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার ভরবেগ ঠিক রাখতে গেলে অবস্থান বা স্পষ্টভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রবলেম দেখা যায় হচ্ছে কোন নীতিতে বলতো, হাইজেনবার্গের অনিশ্চয়তা। আমি জাস্ট মানে বোঝানোর জন্য একটু মানে গল্প করে বললাম, যে তোমরা বুঝছো না, এটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, জাস্ট এই লাইনটা মনে রেখো যে অবস্থান আর ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে গেলে যে ত্রুটি হয়, সেই ত্রুটির মানটা সর্বদা h/4 এর সমান অথবা তার থেকে বড় হয়, এর চাইতে কম ত্রুটি হওয়া সম্ভব না, ত্রুটি হবেই, বুঝছো সবাই, ত্রুটি হবেই। এবার হচ্ছে তোমরা এক্স রে, এই টপিকটাতে মূলত কি পড়বা সেটা একটু বলে দিই। এক্স রে, এক্স রেকে আমরা রঞ্জন রশ্মি বলে থাকি।
এক্স রে এর মধ্যে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো যে গতিশক্তি বের করতে বলে। এখন তোমরা একটু আগে পড়ে আসলা, গতিশক্তিকে চাইলে আমরা ইভি বলতে পারি। আচ্ছা, ইভি, আচ্ছা ভেরি গুড, ইভি বলতে পারি। এটা তো শক্তি। আচ্ছা, শক্তি হইলেই সেটাকে আমরা এইচ এফও বলতে পারি। ধরলাম যে গতিশক্তি যখন হয় তত সর্বোচ্চ বেগেই যায়, তাহলে এইচ এফ ম্যাক্স লিখলাম। আবার এটাকে আমরা এই এফটাকে ভেঙে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এটা মজার কথা বলি, কম্পাঙ্ক যখন সর্বোচ্চ হয় তখন ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য কি হয়, সর্বনিম্ন হয়। কারণ একটু আগে শিখলাম তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে কম্পাঙ্ক বেশি হয় বা শক্তি বেশি হয়, মনে আছে? এই লাইনটা মনে রাখবো। তাহলে গতিশক্তির সমান লেখা যায় ইভি, অথবা লেখা যায় এইচ এফ ম্যাক্স, আর লেখা যায় এইচ সি বাই ল্যামডা মিনিমাম। ভি কি জিনিস? ভি হলো বিভব পার্থক্য। ভি কি বলতো? বিভব পার্থক্য। এক্স রে নিয়ে আর কিছু না জানো, অন্তত এই কয়েকটা জিনিস জানলেই চলবে। তারপরে আসি আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ফোটনের শক্তি। ফোটনের শক্তি নিয়ে মেলা কথা বলছি, বাট আর দুটা কথা বলবো ফোটনের শক্তি নিয়ে। ফোটনের শক্তিতে মনে রাখবা, মানে এটা তো পারোই, ফোটনের শক্তি পারোই। আমরা ফোটনের শক্তি পারি না, এই যে ই সমান এইচ এর ভরবেগ যা জানতে চাচ্ছি। ফোটনের ভরবেগটাকে আমরা নর্মালি এখানে পি দ্বারা প্রকাশ করব, পি। আর ভরবেগ, ভর লাগবে আর কি লাগবে? বেগ লাগবে। আচ্ছা, ফোটনের ভর, আচ্ছা আমরা জানি যে ই সমান এম সি স্কোয়ার। তাহলে এম সমান কি লেখা যায়? ই বাই সি স্কোয়ার। ই মানে কি লেখা যায়? এইচ এফ বাই সি স্কোয়ার। আচ্ছা, এফ মানে কি? সরি, এফ মানে হচ্ছে সি বাই ল্যামডা, লেখা যায়? তাহলে ল্যামডা বাই সি স্কোয়ার। সি আর সি কাটলে একটা সি থাকে, তাহলে এইচ বাই ল্যামডা সি লেখা যায়। তাহলে দেখো ফোটনের ভর লেখা যায় এইচ বাই ল্যামডা সি। এইচ বাই কি লেখা যায়? ল্যামডা সি। আর ভর বেগ মানে কি? ভর গুণন বেগ। তাহলে ভর যদি হয় তোমার এইচ বাই ল্যামডা সি, বেগ তাহলে কি হবে? বেগ তো নর্মালি সি, তাহলে সি আর সি কি করে দিলা? কেটে দিলা। তাহলে দেখো ভর বেগ সমান লেখা যায় এইচ বাই ল্যামডা। একটু মনে রেখো, ভরবেগ সমান লেখা যায়, ফোটনের ভরবেগ সমান লেখা যায় এইচ বাই ল্যামডা। আশা করি মনে থাকবে। এটাকেই কনভার্ট করে তুমি আবার লিখতে পারো ই বাই সি, কনভার্ট করে লেখা যায় ওকে, ই বাই সি। পি সমান মনে রাখবা এইচ বাই ল্যামডা অথবা ই বাই সি। ই হচ্ছে শক্তি আর সি হচ্ছে আলোক বেগ। আশা করি বুঝছো সবাই। প্রসঙ্গ কাঠামোকে আমরা, প্রসঙ্গ কাঠামো কি জিনিস সেটা আমরা বুঝি, যার সাপেক্ষে যাকে যাকে সাপেক্ষ করে আমরা কোনো কিছুর বেগ, সরণ বা ত্বরণ মাপবো, সেটাই আমাদের প্রসঙ্গ কাঠামো। মনে করো একটা গাছ, এই গাছের থেকে ধরো আমি 10 মিটার দূরে অবস্থান করতেছি, তুমি অবস্থান করতেছো 5 মিটার দূরে। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার আর তোমার কি হলো? দূরত্ব মাপা হলো। এখন প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় প্রসঙ্গ কাঠামো কারা? যে প্রসঙ্গ কাঠামোর বেগ স্থির থাকে, মানে শূন্য, যেমন গাছের বেগ কি? শূন্য। অথবা যে প্রসঙ্গ কাঠামো সমবেগে চলে, কোন বেগে চলে? সমবেগে চলে, সেই প্রসঙ্গ কাঠামোকে বলি আমরা জড় প্রসঙ্গ কাঠামো। আর যে প্রসঙ্গ কাঠামোর ত্বরণ রয়েছে, কি রয়েছে? ত্বরণ, সেই প্রসঙ্গ কাঠামোগুলো কি বলি আমরা? অজড় প্রসঙ্গ কাঠামো, যারা সমবেগে চলে না, পরিবর্তনশীল হয়। তো আমরা এই চ্যাপ্টারে মূলত জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো, বেশি অন্য কোনো কথা যাবো না। এখন গ্যালিলিও যখন এই জড় প্রসঙ্গ কাঠামোর অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাখ্যায় দেখেছে, তখন এটা রূপান্তরণ দেখাইছেন, মানে বেশ কিছু সূত্র দেখাইছেন আমাদের, যেটাই পরবর্তীতে আবেগিকতা আবিষ্কারের জন্য অনেক কাজে লাগছে। তো সেই সূত্রগুলোকে আমি নৈবেত্তিকের জন্য শিখাই দিচ্ছি, বা যদি কোনো কারণে গণনার প্রশ্ন চলেই আসে সেটার জন্য শিখাই দিচ্ছি। দেখো, মনে রাখবা আমার সূত্রগুলোতে যেগুলো দেখবার প্রাইম বিহীন, মানে প্রাইম নাই, মানে মাথার উপর প্রাইম চিহ্ন দেওয়া নাই, সেইগুলো মনে করবা এগুলো হচ্ছে স্থির কাঠামোর সাপেক্ষে। কি কাঠামোর সাপেক্ষে? স্থির কাঠামোর সাপেক্ষে। আর যেগুলোর মাথার উপর প্রাইম দেখবা সেগুলো মনে রাখবা সমবেগে চলমান কাঠামোর সাপেক্ষে। কি বললাম? প্রাইম বিহীন গুলো হচ্ছে বেগ শূন্য কাঠামোর সাপেক্ষে, আর প্রাইম ডট থাকলে কি হবে? সমবেগে চলমান কাঠামোর সাপেক্ষে সূত্র। যেমন আমি যদি আমার সমবেগে চলমান কোনো জায়গার সাপেক্ষে কোনো কিছু দূরত্ব মাপি, সেই এক্স প্রাইম সমান হবে স্থির কাঠামোর সাপেক্ষে মাপা দূরত্ব থেকে ভিটি বাদ। ভিটি মানে কি? ওই যে সমবেগে চলতেছে কাঠামোটা, ওই সমবেগের মান, আর টি মানে কি বলতো? সময়। সেম ভাবে মনে রাখবা, যখন তুমি দূরত্ব মাপবা,
তখন এই ভূমি বরাবর মনে করো সাপোজ একটা পাখি মনে করো উড়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে ভূমি বরাবর কি হচ্ছে, দূরত্ব চেঞ্জ হচ্ছে, কিন্তু উচ্চতা তো একই আছে, পাখি তো আর মানে একবার উপরে আর নিচে নামতেছে না, জাস্ট খালি কি হচ্ছে, সামনের দিকে আগে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াই প্রাইম আর ওয়াই কি হবে, সেম। জেড প্রাইম আর জেড কি হবে, সেম। আর টি প্রাইম আর টি দুই ক্ষেত্রে কি হবে, সমান। টি কখন চেঞ্জ হবে, টি চেঞ্জ হবে তখনই যখন ওই বস্তুর বেগ আলোর বেগের মতো অনেক গতিশীল, মানে বেশ গতিসম্পন্ন হবে। নর্মাল লাইফে যে আমাদের যে হালকা ফুলকা যে জিনিসগুলো চলাফেরা করে এগুলোর ক্ষেত্রে সময়ের কোনো কি দেখতে পাওয়া যায় না, তারতম্য দেখতে পাওয়া যায় না। এটা হলো সরণের ক্ষেত্রে, মানে অবস্থা বা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমি বেগের ক্ষেত্রে দেখাবো। দেখো ভি এক্স প্রাইম সমান লিখতে পারবো আমরা ভি এক্স মাইনাস ভি। এটাকে ভয় পেও না, এটা ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়। দেখো এক্স ডটকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ভি এক্স ডট, এক্স এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ভি এক্স, আর টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ওয়ান, তাহলে টি বাদ কি থাকলো ভি, তাহলে ভি এক্স ডট সমান ভি এক্স মাইনাস ভি। সেম ভাবে ভি ওয়াই ডট সমান হবে ভি ওয়াই, ভি জেড ডট সমান হবে ভি জেড, আর টি তো সব জায়গায় সমান, আমরা একটু আগেও দেখলাম। ত্বরণের ক্ষেত্রে আসো, এক্স ডট আর এক্স পরস্পর কি হবে, সমান। ত্বরণের পরিবর্তন দেখাচ্ছে না এখানে, এ ওয়াই ডট আর এ ওয়াই কি সমান, এ জেড ডট আর এ জেড কি হবে, সমান। এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তরণ, ঠিক আছে। আচ্ছা, গ্যালিলিও রূপান্তরণ যদি পেরে যাও, তাহলে লরেন্সের কি বললো, লরেন্সের কাহিনীটা আসলে কি। গ্যালিলিও রূপান্তরণের মেন ভুলটা আমি ধরাই দিই। গ্যালিলিও রূপান্তরণের মেন ভুল হচ্ছে উনি বলতেছে কাঠামো ভেদে আলোর বেগ পরিবর্তনশীল। গ্যালিলিও বলতেছে কি, কাঠামো ভেদে আলোর বেগ কি পরিবর্তন। আমি প্রমাণ দিচ্ছি তোমাদের। ধরো এটা একটা স্থির কাঠামো এক্স ওয়াই জেড, আর এটা মনে করো একটা গতিশীল কাঠামো, তাহলে এক্স ডট ওয়াই ডট আর কি জেড ডট। ধরলাম এই কাঠামোর বেগ হচ্ছে ভি, এই কাঠামোর বেগ কি ভি, ভি সমবেগে সামনের দিকে আগাচ্ছে। এখন একটা ছেলে যদি এই কাঠামো থেকে হাতের টর্চ লাইট মারে, লাইট আলোর বেগে কি হবে, সামনের দিকে যাবে। আর এই ঘটনা যদি আমি স্থির কাঠামোর সাপেক্ষে মাপতে চাই, কোন ঘটনা, এই লাইটের বেগের ঘটনাটা, তাহলে আমরা জানি যে বেগ মাপতে যাচ্ছি, তাহলে কোন সূত্র, এই সূত্র। কিন্তু কাছে যাচ্ছে কোন, কার সাপেক্ষে মাপতে যাচ্ছি, ভিএক্স এর সাপেক্ষে, মানে এই এক্স এর সাপেক্ষে মাপতে যাচ্ছি। সূত্র কি হওয়া দরকার, ভিএক্স সমান, উল্টা খালি উল্টাই দাও তাহলে কি হবে, ভিএক্স ডট প্লাস ভি, এমন হওয়া দরকার। এখন এই কাঠামোতে যে ছেলেটা লাইট মারছে ও তো নর্মালি আলোর বেগ কি দেখবে, সি দেখবে, তাহলে সি প্লাস কি হয়ে গেল ভি, তাহলে এর কাছে মনে হবে আলোটা সি বেগে না বরং সি প্লাস ভি বেগে সামনের দিকে আগায় যাচ্ছে। এই কথা কে বলছিল, গ্যালিলিও রূপান্তরণে এই কথা বলতেছে। তার মানে এটা কি বাস্তবে হয়, আলোর বেগ তো সব কাঠামোতেই কি থাকে, সেম থাকে, যার মান কি থাকে, সি থাকে। তো এখানে তো চেঞ্জ হয়ে গেছে তাই না। তাহলে এখন লরেন্স চাচ্ছে যে এই প্রবলেমটা দূর করতে হবে, ঠিক আছে। তখন তিনি কি করলো, একটা নতুন একটা অ্যাড করলো সমীকরণের মধ্যে। হ্যাঁ, সমীকরণে কি অ্যাড করলো জানো, এই যে এই জিনিসটা তোমার চেনা চেনা লাগার কথা, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই লাইনটা দেখবা গ্যালিলিও রূপান্তরের মধ্যে তিনি অ্যাড করে দিয়েছেন। এই অ্যাড করাতে মোটামুটি সব প্রবলেম সলিউশন হয়ে যায়, ঠিক আছে। তখন সূত্রগুলো আমি লিখে দিলেই বুঝতে পারবা। তোমরা বই থেকেও চাইলে সূত্রটা দেখতে পারো, এগুলো আসলে বেশ মানে লেখা বা মনে রাখা ইম্পর্টেন্ট না। তোমরা, আমি তো দু একটা লিখে দিই। উনি উনি বললেন যে টাইমেরও পরিবর্তন হওয়া সম্ভব, এবং আসলে আলোর বেগ প্রসঙ্গ কাঠামো যেটাই নাও তুমি সেম থাকার কথা। এই দুটাকে টার্গেট করে তিনি এক্স ডট সমান, আমরা যে সূত্র শিখেছিলাম এক্স মাইনাস ভিটি, এটার নিচে অ্যাড করলেন রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যার ফলে প্রবলেম সলভ হইল। উনি তো বলছেন যে ভাইয়া দূরত্বের পরিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তন হওয়া সম্ভব। তো এটার সূত্র হলো টি ডট সমান টি মাইনাস ভিএক্স। ভিএক্স বলতে যে এখানে কিন্তু আসলে বোঝাচ্ছে যে এখানকার ভিএক্স ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তিনি টাইম ডাইলেশনের সূত্র অ্যাড করলেন আর কি। এবার এখান থেকে তুমি চাইলে বেগের সূত্র আনতে পারো। বেগের সূত্র খুবই ইম্পর্টেন্ট, ভিএক্স সমান ভিএক্স ডট প্লাস ভি ওয়ান প্লাস ভিএক্স ডট ভি ডিভাইডেড হচ্ছে সি স্কোয়ার। তোমাকে আমি এই সূত্র মনে রাখতে অবশ্যই বলবো। কেন বলবো, কারণ যদি পরীক্ষা খ নম্বরে চলে আসে যে আলোর বেগ দুই যে কোনো প্রসঙ্গ কাঠামোতে সমান, এটা প্রমাণ করে দেখো, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে। মনে আছে আগের বার এক্স এর সাপেক্ষে মেপেছিল আলোর বেগ আগে ছিল সি প্লাস ভি, এখন মাপো আর সমস্যা হবে না। তাহলে এখানে কি ছিল আগের বার, সি ছিল, সি প্লাস ভি,
ডিভাইডেড 1 প্লাস এখানে ছিল কি সি, সিভি ডিভাইড কি ছিল সি স্কোয়ার, কাটাটি করলে সি থাকে, বুঝছো সবাই? তারপরে দেখো কি হয়, সি প্লাস ভি ডিভাইডেড সি প্লাস ভি ডিভাইড কি হলো সি, এটা কাটলে উল্টাই দিলে কি হয়ে গেল সি, তার মানে আলোর বেগ এখানেও কি থাকলো সি, কিন্তু গ্যালিলিও রূপান্তরণে কি হয়ে গেছিল সি প্লাস ভি। আশা করি সবাই বুঝছি আমরা।